ঠাসঠাস করে চেপে ধরাতে প্রচণ্ড ব্যথা লাগছে। আমি শুধু সাউন্ড করেই চলেছি। ভার্সিটির প্রথম দিনই শর্ট টাইম কিডন্যাপিং এর মতো মারাত্মক ব্যাপার ঘটেছে আমার সাথে। অবাক লাগার ব্যাপার নয় কি? আজ সকাল থেকেই আজগুবি জিনিস হচ্ছে। বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি আয়ানা হায়াত। একটা রুমের সামনে দিয়ে যেতেই কেউ আমার মুখ চেপে ধরে, হাতগুলো নিজের মুঠোয় আবদ্ধ করে ঠাসস করে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবা যায়। ঘুটঘুটে অন্ধকার রুম, কেমন যেন গা শিউরে উঠা টাইপ অবস্থা। অন্ধকারে কিডন্যাপারের মুখও দেখা যাচ্ছে না। হায় আল্লাহ, আমার এখন কি হবে? মন চাচ্ছে কিডন্যাপারের হাতে কামড় দিই, কিন্তু তাও দিতে পারছি না। আচ্ছা, কিডন্যাপার ছেলে নাকি মেয়ে? এই মহান ব্যাপারটা আমার মাথায় এত সময় পড়ে এল। হাতগুলো যেভাবে ধরে রেখেছে, এতে করে সন্দেহ নেই যে এটা একটা ছেলের হাত। কিন্তু আমার সাথে এর কি শত্রুতা থাকতে পারে? আল্লাহ মালুম। এই জীবনে আমার তো একটাই ছেলে শত্রু, যে কিনা বিগত 3 বছর থেকে গায়েব। সো এটা কে হতে পারে? ঈশ্বর, মাথার ভিতরে সব জগাখিচুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু একটাও বেস্ট আনসার আসছে না। এখন লোকটা আমাকে কি করবে? বাংলা সিনেমার মতো রেপ করবে না তো? আল্লাহ, নাকি তুলে নিয়ে বিয়ে করবে? কিন্তু বিয়ে করার হলে বাপ মারে বল। এভাবে শর্ট টাইম কিডন্যাপিং এর মানে কি? শুধু শুধু বাচ্চা হার্টটারে কষ্ট দেওয়া। সামনের ব্যক্তির ঘন নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে। কেমন যেন অস্বস্তিকর ব্যাপার। ছি, তার মুখটা একদম আমার মুখের সামনে, কিন্তু আমি একদম চিনতে পারছি না। হঠাৎ কিছু সময় পরে সে আমার দেওয়ালে আটকে থাকা হাতগুলো সামনে এনে একটা হাত ছেড়ে অন্য হাতটা ধরে রাখে। একটা হাত ছাড়া পেতেই আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি মুখের হাতটা সরাতে, কিন্তু হাতটা এত শক্তভাবে আমার মুখ আঁকড়ে ধরেছে, আমি বারবার ব্যর্থ হচ্ছি। এখন আমার খুব কান্না পাচ্ছে। একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। সামনের ব্যক্তি আমার মনের কথা বুঝতে পরেই হয়তো আমার ডান হাতটা প্রচণ্ড রুডলি কামড়ে ধরে আছে। আমি প্রাণপণ ইচ্ছা পোষণ করছি চিৎকার করার, কিন্তু পারছি না। আমি চিৎকার করতে না পারলেও আমার চোখগুলো আমার ব্যথার আর্তনাদ পানির মাধ্যমে প্রকাশ করছে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। সামনের হার্ডলেস টাইপের লোকটা এখনো ছাড়ছে না। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাবা মায়ের একমায় মেয়ে হিসেবে কেউ কখন আমাকে এভাবে ব্যথা দেয়নি, তাই এই ব্যথাটা প্রচণ্ড তীব্রভাবে অনুভব হচ্ছে। এই হাত দিয়েই তফুল ছুঁয়েছিলে, তাই না? আর কিছু বুঝার বাকি নেই, আমি মনে মনেই আওড়াতে লাগলাম, আজমান ভাই। ঠিক ধরেছ, আমি। তুমি কি মনে করেছ 3 বছর ছাড় দিয়েছি মানে সব সময় দিব নাকি? অনেক হয়েছে। আর না, শুধু ফুল ছুঁয়েছ বলেই হাতের এই অবস্থা যদি নিতে, তবে কি হতো? আশা করি বুঝে গেছ। কথাগুলো বলেই গটগট করে আমার সামনে থেকে চলে গেলেন। আর আমি নিচে বসে হাতের ব্যথায় কান্না করেই চলেছি। আজ সকালটাই খারাপ ছিল। ভার্সিটির প্রথম দিন, তাই আমি আর দিলমানে আমার বেস্টু একসাথে ভার্সিটিতে ঢুকেছি। হঠাৎ একটা ছেলের সাথে বেসামালভাবে ধাক্কা লেগে যায়। আমি সরি বলেই সরে আসতে যাব, তার আগেই ওই পোলা আমার দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠে, 5 মিনিট দাঁড়াবে প্লিজ। কেমন লাগে তখন? মেজাজটাই বিগড়ে গেল। কেন গো, আমাকে কি এয়ানের বস্তা দিবেন? একবার চেয়েছি বলতে, কিন্তু তার বলা হয়ে উঠেনি। তার আগেই সেই ব্যক্তি বেক করে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে দিল। হায় আল্লাহ, মন তো চাইছিল ঠাটাইয়া একটা দিয়ে কানের বাঁশি পাটায় দিতে, কিন্তু তাও করলাম না। হাতে একগুচ্ছ গোলাপ দেখে একটু গোলাপগুলো ছুঁয়ে দিয়েছিলাম। ছোট থেকেই ফুলের প্রতি এক প্রকার মাদকতা বিরাজ করে আমার মনে, কেমন যেন টানে আমাকে ফুলেরা, আর তাই ফুলগুলো ছুঁয়ে দিয়েছিলাম। আমি কি জানতাম এটা আমার কাল হবে।
যাই হোক, ওনাকে আম জাম বুঝিয়েই দিলের হাত ধরে নাচতে নাচতে ক্লাসে যাচ্ছিলাম। প্রথম দিন ভার্সিটি, সেই একটা ফিলিংস। দিলের এক বড় আপু এই ভার্সিটিতেই পড়ে, তার ডাক পড়ায় সে আমাকে একটা রুমের সামনে দাঁড়া করিয়ে চলে যায়। আমি কি জানতাম না কি উনি এখানে আছে, তবে তো জীবনেও দাঁড়াতাম না। বাকিটা সবারই জানা। আজমান ভাই, যাকে বলে আমার জম, শালা সেই ছোট থেকে জীবনটা কয়লা কয়লা করে ফেলেছে। কিন্তু ভাগ্যক্রমে তিনি বিগত 3 বছর গায়েব ছিল। এবার সে জমের পরিচয় তো দিই। আজমান ভাই বাবার ওয়ান এন্ড অনলি জানের জিগারের পোলা, মানে বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধু একজন সচিব, সাথে দেশের নামকরা বিজনেসম্যান। কবে থেকে তাদের বন্ধুত্ব আমার জানা নেই, তবে জন্ম থেকেই তাদের একমায় কলিজার টুকটা পোলা আমার জীবন টুকরা টুকরা করে দিয়েছে। সে এক ভয়ঙ্কর ইতিহাস। কিন্তু আমার মাথায় এটা আসছে না, উনি বুয়েটের স্টুডেন্ট হয়ে আইবিএতে কি করে? আমার মাথা নষ্ট করাই ওনার কাজ। আমি আর দিলবিখাত বেস্টু, যাকে বলে স্কুল কলেজ কাঁপানো। 4 বছরের বন্ধুত্বে আমরা স্কুল কলেজে খুবই জনপ্রিয় ছিলাম। কপাল ভালো, একই ভার্সিটিতে চান্স পাইয়া একসাথে পড়ার সুযোগ পেয়ে গেছি। আমি আর দিল ক্লাসের এক কোণে গুটিসুটি মেরে বসে আছি। প্রথম ক্লাসের যে ফিলিংস নিয়ে সকালে ভার্সিটিতে প্রবেশ করেছিলাম, তা এখন শূন্যের কোঠায়। একই টেবিলে বসে আছি দুজন, তবে একদম লাস্ট টেবিলে। আমরা বিগত বছর গুলতেও সুপারগ্লুর মতো একসাথে লেগেই বসেছিলাম। দিলকে এখন আমার প্রচণ্ড রাগ লাগছে। কচুর মাইয়া, সে কখন থেকে আমার হাত নিয়ে নাড়াচাড়া করেই চলেছে। তাকে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সেরা গবেষক, আর সে পৃথিবীর সেরা জিনিস আমার হাত নিয়ে গবেষণা করেই চলেছে। তার কারণও আছে যুক্তিযুক্ত। দিল আমার হাতের রক্ত আর কামড়ের দাগ নিয়ে গবেষণা করছে। তার মনে হাজারো প্রশ্ন। প্রথম প্রশ্নই হলামার মতো এত বড় মেয়েকে কিভাবে একটা বাচ্চা কামড়ে চলে গেল, আর দ্বিতীয় প্রশ্ন, ভার্সিটিতে বাচ্চা কোথা থেকে এল? কিন্তু তাকে যে কিভাবে বলি বাচ্চা না, জম এসেছে জীবন ডারে তেজপাতা বানায়তে। দিল প্রচণ্ড টেনশনও আছে, সাথে আমিও, কিন্তু দুজনের টেনশনের কারণ ভিন্ন। দিলের টেনশনের কারণ হলো আমার হাতে না জানি ইনফেকশন হয়ে যায় কি না, আর আমার টেনশন হচ্ছে আজমান ভাই যদি কাবির সিং এর মতো টেরেরেং রেং রেং করে হঠাৎ ক্লাসে ঢুকে পড়ে, আর তাকে দেখে যদি সবাই দাঁড়িয়ে যায়, আর উনি যদি চোখ লাল লাল করে আমার সামনে এসে টেবিলে হাত দিয়ে ডাস ডাস করে বাড়ি দিয়ে বলে উঠে, হেই ইউ স্ট্রেন্ড আপ। আমিও কাচুমাচু করে দাঁড়িয়ে পড়লে উনি আবার বলে উঠবে, আমার পিছনে পিছনে আসো। শেষ, আমি তো শেষ। কাবির সিং না জানি তার নায়িকা কি যেন নাম, দূর কচু, প্রয়োজনের সময় সব ভুলে যাই হুক ওই নায়িকার নাম মনে নেই। নায়িকাকে তার সাথে নিয়ে যেত পড়াতে আর প্রেম টেম করতে। কিন্তু আজমান ভাই তো আমার 12টা আর 13টা ছাড়া কিছুই পারে না বাজাতে। নিশ্চয়ই আমাকে শায়েস্তা করতেই নিয়ে যাবে। আল্লাহ, আমি তোমার অধম বান্ধা, আমাকে বাঁচাও। আল্লাহ সত্যি এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। আজমান ভাইকে আমি আর দেখলাম না। ক্লাস শেষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা ক্লাসেও আমরা মনোযোগ দিতে পারলাম না। যদিও আমরা ফিন্যান্স ক্লাস বাদে অত মনোযোগ দিয়ে কোনো ক্লাসে জীবনে করেছি বলে তেমন মনে হয় না। তবুও আজকে কত শখ ছিল মনোযোগ ঢেলে দিয়ে ফার্স্ট ক্লাস করব, কিন্তু ফলাফল শূন্যে। যাই হো, আল্লাহ ভালোয় ভালোয় বাসায় পৌঁছে দিলেই বাঁচি। আমি আর দিল কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মাঠের অপর প্রান্তে একরা বিশাল বটগাছকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, এক প্রকার জটলা পাকিয়ে। কি এমন হচ্ছে যা এত আগ্রহ নিয়ে দেখতে হচ্ছে? আমাদেরও প্রবল আগ্রহ জাগছে, আর তাই এগিয়ে গিয়ে ভিড় ঢেলে ভিতরে ঢুকতে আমি তো শিহরিত। আল্লাহ, এটা কি দেখছি? মাথাটা ঘুরপাক খাচ্ছে, একদম 360 ডিগ্রি এঙ্গেলে, যা আমাকে বারবার 8 নাম্বার বিপদ সংকেত দিচ্ছে।
যে আমি যে কোনো সময় দাপাশ্বাস করে সেন্সলেস হয়ে পড়ে যেতে পারি। দিলবিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠে, দোস্ত এটা ওই আহাম্মক না যে কিনা ভার্সিটির ভিতরে পা রাখতে না রাখতে তোকে প্রপোজ করে দিল। কিন্তু এইডারে এভাবে ঝুলিয়ে কে রাখছে? আমি শুধু চোখ ফাটা ফাটা করে তাকিয়ে আছি। সত্যিত কে ঝুলালো? তাও এত মর্মান্তিকভাবে গাছের মধ্যে পা বেঁধে মাথা সহ শরীর নিচের দিকে ঝুলিয়ে। আল্লাহ, এটা কি দেখলাম? আচ্ছা, এটা আজমান ভাইয়ের কৃত্তি নয় তো? হতেই পারে, এই লোক পারে না এমন কিছু নেই বললে চলে। ছেলেটা মাথা হাত ঝুলানো অবস্থায় করুণ সুরে বলে উঠে, ভাই মাফ করে দেন, আমি জানতাম না ওই মেয়ে আপনার জিএফ। জানলে জীবনেও ওমন কিছু করতাম না, আমি কসম করে বলছি, আর জীবনেও কোনো মেয়েকে প্রপোজ করমু না। আপনি বললে তো আমি বিয়াও করমু না, প্লিজ ছেড়ে দেন। জিএফ, তার মানে এটা আমাকে নিয়ে হয় নাই? এই পোলা কার না কার প্রেমিকারে প্রপোজ করছে বলেই এমন শাস্তি ভালোই হইছে, মর শালা মেয়ে দেখলেই হুমড়ি খাইয়া পড়তে হয় বুঝি। কিন্তু কার জিএফ আর কেই বা এমন করে ঝুলালো আল্লাহ জানে। ছেলেটা আবার বলে উঠে, ভাই এইবারের মতো মাফ করে দেন। আমি সত্যিই জানতাম না ওই মেয়েটা আপনার জিএফ। জানলে কখনো এমটা করতাম না। আর মেয়েটাকে প্রথম দেখায় ভালো লেগেছে, তাই গেটেই প্রপোজাল দিয়েছি, কিন্তু সে একসেপ্ট করে নাই। মাফ করে দেন, আমি যদি আগে জানতাম উনি আপনার জিএফ। তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক ছেলেদের মাঝে একজন বলে উঠে, এই কি কখন থেকে জিএফ জিএফ করছো? ভাই শুনলে এখন তো ঝুলিয়েছে, তখন কুচি কুচি করবে। বল ভাবি, কি বলতে বললাম? ভাবি ভাবি প্লিজ জজ এবার ছেড়ে দেন। সারফারাজ ভাই আপনিই বলেন কি করা যায়। ভাই তো এখানে এখনো আসে নাই, আসতে দে। আমি তো এবার ভয়ে শেষ। আল্লাহ, এই ঝুলন্ত প্যাঁচা তো আমাকেই গেইটে প্রপোজ করেছে। আল্লাহ, আজমান ভাই আসার আগে আগে ভাগি, তা না হলে হতে পারে ওই আশাবা আমার 12টা বাজাবে নিশ্চিত। আশাবার মানে না হয় আর একদিন বলবো জীবন বাঁচানো ফরজ, তা না হলে কিন্তু ঝুলন্ত প্যাঁচাকে আমি বাঁচাতে একটু হলেও কষ্ট করতাম। আমি দিলের হাত ধরে হাঁটা শুরু করি। আসলে শুধু হাঁটা না, এক কথায় দৌড়ামি। মনে মনে ভাবছি, আগে রাজমার ভাই ভয়ঙ্কর ছিল, কিন্তু এবার তো মনে হয় ভয়ঙ্করের বাপ। আমি বিছানায় বসে আছি, রাগে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। আমার পাশে সামনে মিলিয়ে 3 জন মহান ব্যক্তি দাঁড়িয়ে বসে আছে। এদের মধ্যে এজনের উপর প্রচণ্ড বিরক্তি লাগছে, আর সে হচ্ছে আমার জানের জান, পরাণের পরাণ আম্মু। কারণ একটাই, বিগত ঘণ্টা খানেক থেকে তিনি কেঁদেই চলেছেন। তার কান্নার একমায় কারণ আমি। আমার হাতের কামড়ের দাগ আর রক্ত দেখেই তিনি ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে। তার কান্না দেখে আমার মনে হচ্ছে আমি মরে গেছি। তাই তিনি পৃথিবী কাঁপিয়ে একমায় কন্যার জন্যে বিলাপ করছে। আশ্চর্য তো, আমি তো ঠিক আছি, তবুও কান্নার দরকার কি? আমার সামনে বসে আছে আব্বু, তিনি অতি মনোযোগ দিয়ে আমার হাতে স্যাভলন লাগাচ্ছে আর গম্ভীর মুখ করে বসে আছে। পাশেই ভাইয়া ব্যান্ডেজ নিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশ্বর, কি ভালোবাসা সবার! ভাইয়ার অবস্থা দেখে মনে হচ্ছে তিনি এবার ব্যাংকিং ছেড়ে ডাক্তারিতে নাম লেখাবেন। আমার সব রাগ শুধু আজমান ভাইয়াকে নিয়ে, কিন্তু বাসায় ওনার নামে কিছু বলা, মনে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ওনার নামে কিছু বললে তো এই ভালোবাসাগুলো আমার রুমের পশ্চিমের জানালা দিয়ে পালাবে। আমার আব্বু এবার নিজে গম্ভীর ভাব নামিয়ে করুণ ভাব করে আদুরে গলায় বলে উঠে, আমার আম্মুকে কে এভাবে কামড়ে দিয়েছে? একবার বল, তাকে আব্বু ভালো করে শায়েস্তা করব। আব্বু এমন আদুরে গলার কথা শুনে আমার চোখ বেহায়ার মতো পানি ফেলা শুরু করে, আর গলাটাও ভ্যা ভ্যা শব্দ করে উঠে। আমি এখন আম্মুর মতোই বিলাপ দিয়ে কাঁদছি। আমাকে দেখে মনে হবে কেউ আমার গর্দান নিতে এসেছে, তাই আমি এভাবে কাঁদছি। আমার কান্না দেখে ভাইয়া করুণ সুরে বলে উঠে, এই হায়াত, এভাবে বাচ্চাদের মতো কান্নার কি আছে? বড় হয়েছিস, এখনো কান্নার নিয়ম বদলালি না? সে ছোটবেলার মতোই ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দিয়েছিস। ভার্সিটিতে তো টিকে গেলি, সাথে এই কান্নাকেও টিকিয়ে রাখলি।
আমি জানি ভাইয়া আমাকে চেতাতেই এমন আজাইরা প্রলেপ বকছে যাতে আমি রেগে গিয়ে কান্না অপকরে দিই, কিন্তু এবার আমি এমন কিছুই করলাম না, শুধু কান্নাজড়িত কণ্ঠে আব্বু বলে এক চিৎকার করে উঠলাম। আব্বু ভাইয়াকে ধমক দিয়ে বলে উঠে, আজিম চুপ করবি। আব্বু আমাকে আবারও বলে উঠে, বল আম্মু কিভাবে এই কামড়টা খেলে? কোনো বাচ্চা কি তোমাকে কামড়ে দিয়েছে? আমি এবার নিজের মাথাটা খরগোশের মতো বের করে যেই বলতে যাব অমনি পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, আঙ্কেল তোমার খুকি দেখি এখনো বড় হলো না, বিড়াল ছানার মতো এখনো কাঁদে, শুধু তফাতে ওরা মাউ মাউ করে আর আয়ু ভ্যা ভ্যা। রাগে আমি তোরাত করে পিছনে তাকাতেই থ হয়ে গেছি। ওমান ভাইকে আজ 3 বছর পরে দেখছি, ঈশ্বর কি সুন্দর হয়ে গেছে। ওনিয়াগে ছিল সাদা বান্দর, সাথে এখন লালটাও যোগ, হলখয়েরি রঙের শার্টটাতে কি মারাত্মক লাগছে, সাথে কালো পেন্ট পরেছে, টাকনির উপরে গালে খোঁচা খোঁচা দাড়ি, তুর্কি নায়কদের মতো চুলনি, দরজার সাথে ঠেসস দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, লাল লাল ঠোঁটজোড়ায় হালকা হাসি ঝুলে আছে। ভালো করে না দেখলে মনে হবে তিনি হাসছেই না। কি ভাবছি, এগুলো যতই সুন্দর হক আমার বাপের কি নিশ্চয়ই আমার 12টা বাজাতে এসেছে। উনি হঠাৎ শটাং করে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আম্মুর কাছে এসে মাথাটা উঁচু করে পা ধরে সালাম করলেন। ব্যাপারটা একটু অবাক হওয়ার, উনি মনে হয় আব্বুর কাছ থেকেই এই নিয়ম শিখেছে। এবার আব্বু একজন বৃদ্ধাকে এভাবে সালাম করেছিলেন, আমি তাকে জিজ্ঞেস করাই বলেছিলেন। ওরা আগে কার দিনের মানুষ? পা ধরে সালাম করলে নিজেদেরকে অধিক সম্মানিত মনে করে আর মাথা উঁচু করার মানে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করা। আম্মুর বিলাপ এখন বন্ধ, সাথে ভাইয়ার পকপকানি আর আব্বুর গম্ভীরতা। যাই হক, উনি সবার সাথেই কত হেসে হেসে কথা বলে, আমার বেলায় যত সবে কি সবাই আমাকে বাঘের খাঁচায় রেখে চলে গেল। আল্লাহ, তাদের হাবভাব দেখে মনে হচ্ছে নতুন জামাইকে মেয়ের ঘরে রেখে যাচ্ছে। আজমান ভাই এবার আমার বিছানায় বসে পড়ে, আমিও উঠতে যাব, উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন। আমার কামরান হাত তার কোলে রেখে খুব যত্নের সাথে পাশে থাকা টিস্যু দিয়ে আমার হাতে লাগান আব্বুর স্যাভলনগুলো মুছতে শুরু করে। আশ্চর্য, আমার একটুও ব্যথা লাগছে না। প্রতিবারের মতো এবারও তার চোখ নিচের দিকে। তিনি খুব মনোযোগ দিয়ে কাজটা করছে। দেখে মনে হচ্ছে এটার চাইতে মহামূল্যবান কাজ তার জীবনে আর একটাও নেই। সে নরমালি আমার দিকে তাকায় না, যেদিন তাকিয়েছিল তারপর থেকেই উনি গায়েব। আমি তখন 10ম শ্রেণীর স্টুডেন্ট। ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাছিলাম। হঠাৎ বৃষ্টি থেমে গেল, আবার রোদও উঠে গেল। রোদের সোনালি কিরণ বারান্দা দিয়ে আমার গায়ে পড়া শুরু করে। ঈশ্বর কি সুন্দর প্রকৃতির খেলা। হঠাৎ পিছনে কে ডেকে উঠে, আয়ু। আমি আমার ভিজা চুলগুলো ঠাসস করে পিছনে মেলা দিয়ে তার দিকে ফিরে তাকাতে অবাক হলাম। উনি ভিজে প্রায় হাবুডু জাবরু হয়ে আছে, তার চুলগুলো ভিজে একাকার অবস্থার সাথে টপটপ করে পানিও পড়ছে, কিন্তু আমাকে দেখে তার হাসি হাসি মুখ হঠাৎই কেমন যেন হয়ে গেল। আমি আজও এর মানে খুঁজে পেলাম না। তার চোখগুলোর রঙও পাল্টে গেল। নিথির পায়ে আমার সামনে এসে দাঁড়ালেন, নিজের কাঁপা কাঁপা হাতে আমার গালের এক পাশে এসে পড়া ভিজা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার ভাব দেখে মনে হয়েছে তিনি এই মুহূর্তে এক আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছে, আর দেখে নিজেই হতবাক হয়ে গেছে। তার চোখে কেমন জানি নেশা ছিল, তা আমি তখনও বুঝলাম না আর এখনো বুঝি না, কিন্তু কিসের সেই নেশা তা আমি আজও জানি না। তারপরে উনি ওনার ডান হাতটা আমার বাম গালে রেখে তার তাকানো অব্যাহত রেখেছিলেন, হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ক্রমাগত আমার গালে স্লাইড করেই চলেছেন, কিন্তু কেন তা জানা নেই। উনি যখনই ওনার কাঁপা কাঁপা বাম হাত আমার কোমরে রাখতে যাবে, সাথে সাথে উনি চোখ জোড়া বুজে হুড়হুড় করে যে দিক দিয়ে এসেছিলেন সেদিকে হাঁটা ধরলেন। আমি শুধু হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। আমি স্পষ্ট দেখেছিলাম সেদিনের তার ঘামে একাকার হাওয়া কপাল আর লাল হওয়া গালটা। ওটা যে বৃষ্টির পানি না তা আমার জানা ছিল। সেদিনের পর থেকেই আজমান ভাইয়া গায়েব হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, আমার চোখকে বাঁধল। কাল্পনিক দুনিয়া থেকে এসেই আমি বুঝতে পারলাম কেউ আমার চোখে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। আমি আরও অবাক হচ্ছি এটা ভেবে, কেউ আমার ব্যথার হাতটা তার গালে ঘষছে। এটা যে আজমান ভাইয়া তা আমি বেশ বুঝতে পারছি। তার খোঁচা খোঁচা দাড়ি আমার হাতে লাগছে, ব্যান্ডেজও করে দিয়েছে। এই খানিক সময়ে বোঝা যাচ্ছে, কারণ তার খোঁচা খোঁচা দাড়ি আমার হাতের কিছু অংশে লাগছে না। কিন্তু আমার চোখ কেন বেঁধে রেখেছে?
আমি যেই কিছু বলতে যাব তখনই হাতের বাহুতে পিন ঢুকার ব্যথা অনুভব হলামই তো আউচুচ্চু করে চিৎকার করে উঠলাম। সাথে সাথে কানে কিছু হাসির শব্দ এলামই তাড়াতাড়ি নিজের চোখের কাপড় সরাতেই দেখলাম আম্মু আব্বু আর ভাইয়া মিটমিট করে হাসছে। এবার আমার প্রচণ্ড রাগ লাগছে। ওমান ভাইয়া ভালো করেই জানে আমি ইঞ্জেকশন দিতে ভয় পাই, তাই এই কাণ্ড আমি রাগী চোখে আজমান ভাইয়ার দিকে তাকাতেই দেখি উনি ইঞ্জেকশনটা যে প্যাকেট থেকে নিয়েছিলেন সেখানে রাখছে আর মিটমিট করে হাসছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। উনি যে ডাক্তারের মতো ইঞ্জেকশন দিতে পারে তা আমার বহু আগেই জানা আছে। উনি এবার আমার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে চিৎকার করে ময়না মনে কাজের মেয়েটাকে ডেকে উঠে, ময়নাও হাজির। এবার উনি ঘুরে বলে উঠে, ময়না কেমন আছিস? ভালো ভাইয়া, যা তোর আপুমনির জন্য এক মগ গরম কফি নিয়ে আসিস, সাথে কিছু ফলার এইগুলো ফেলে দিসস। হাতের ইঞ্জেকশনের প্যাকেটটা দেখিয়ে আমি প্রচণ্ডভাবে আশ্চর্য হয়ে আছি। এই লোক করতে কি চাচ্ছে? ময়না সব এনে হাজির করে। বাসার সবাই অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমার তো মন চাচ্ছে সবাইকে ঝাড়ি দিয়ে রুম থেকে বের করে দিয়ে একটা বাহিরের ছেলে নিজেদের মেয়ের উপর জোর খাটাছে আর তারা কিনা আরামছে তা দেখছে। অসহ্যক রহমান ভাইয়া আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে একটা একটা করে ফলের টুকরো মুখে পুড়েই চলেছে। আমি বেচারি কিছুই বলতে পারছি না। আম্মু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, তার চোখের ভাষা আমি বুঝতে পারছি। সে বলতে চাচ্ছে না খেলে মায়ের খাবি কি আর করার, আমি ফল গিলেই চলেছি। মনে হচ্ছে আমি গরু আর উনি আমাকে ঘাসস খাওয়াচ্ছে। ফালতু। আমি এবার নিজের সব দৃষ্টি আজমান ভাইয়ার দিকে ঢেলে দিলাম। তাকে দেখে মনে হচ্ছে সে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, তাও 1 কি 2 বছরের বাচ্চাকে। পান থেকে চুন ঘষলেই বাচ্চাটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এত যত্ন কোথেকে আসছে আর এত আদুরে ভাবি কোথায় পেল আল্লাহ জানে। কি আদুরে ভাবে আপেলের টুকরোটা মুখে পুরে দিচ্ছে। ঈশ্বর, আমি তো মনে হয় ক্রাশ খামু। কিন্তু না, এটা হতে পারে না। আমি আর ক্রাশ ইম্পসিবল। আয়ু কফি খেয়ে নেব। আমি যত ওনাকে দেখছি তত অবাক হচ্ছি। আগের ওনার সাথে এখনকার ওনার কোনো মিল নেই। এখনকার আজমান এত যত্নবান কি করে হল? আমি বাধ্য মেয়ের মতো কফির মগে চুমুক দিচ্ছি আর উনি মগের দিকে তাকিয়ে আছে অদ্ভুত। কফি শেষ করতেই উনি আমার দিকে কতগুলো ওষুধ বাড়িয়ে দিলেন। আমার তো দেখেই বমি বমি পাচ্ছে। আমি নাক মুখ খিচে বলে উঠলাম, ছি, আমি খাবো না। এভাবে মুখ খিচবে না। টুপ করে চুমু দিয়ে দিলে পরে আমার দোষ নেই। আমি হতভম্ব। এটা কি শুনলাম? আজমান ভাইয়ের মুখে এমন আজগবি কথা শুনতে হবে জীবনেও ভাবিনি। ভাগ্যিস বাসার সবাই রুম থেকে আগেই চলে গেছে, তা না হলে এগুলো শুনেই টাসকি খেতামি। বড় বড় চোখ করে আজমান ভাইয়ের দিকে তাকিয়ে আছি আর উনি ভাবলেশহীনভাবে হাতের ওষুধ নাড়াচাড়া করছে। তাকে দেখে এখন একদম সাধু বাবা মনে হচ্ছে, যে কিনা ভাজা মাছও উল্টে খেতে পারে না। আমার এমন চেহারা দেখেই উনি বলে উঠে, এই 3 বছরে তুমি খুব সুন্দর হয়ে গেছ আয়ু। আর অবাক হতে পারছি না। আল্লাহ দড়ি দেও, আমি আর এখানে থাকতে চাই না। কি বলছে উনি? তার এবারের কথা শুনে আমার মুখ হা হয়ে গেছে আর এই সুযোগেরও উনি সৎ ব্যবহার করে গালগুলো চেপে ওষুধ ঢুকিয়ে দেয়, সাথে সাথে আবার পানীয় মুখে ধরে ওষুধ গিলতে বহুত কষ্ট হয়েছে। ওষুধ গিলে আমি চোখ বুজেই আছি। কি ভয়ঙ্কর একটা জিনিস আসছি। ওয়াকক্ক হঠাৎ ফোটে কার স্পর্শেই আমি চমকে তাকাতেই দেখি 3 বছর আগের সেই নেশা ভরা চোখ দুটো। আজমান ভাইয়া কেমন যেন করে তাকিয়ে আছে আর তার বৃদ্ধা আঙুলটা আমার ঠোঁটের উপর আঙ্গুল নাড়াতেই আমি কেঁপে কেঁপে উঠছি। কি ভয়ঙ্কর ফিলিংস হচ্ছে আল্লাহ। কাল সারা রাত আমার আর ঘুম হলো না। কিভাবে হবে? এত ভয়ঙ্কর জিনিসস দেখে তার উপর ভয়ঙ্কর কথাবার্তা। সকালে ফজর নামাজ পড়েই আল্লাহর রহমতে একটু ঘুম আসছিল, কিন্তু শালি দিলের বাচ্চা দিলবারকল করে ঘুমটা ভাঙ্গিয়ে দিয়েছে। মন তো চায় দিলবার গান দিয়ে এরে নাচাই। ফাউল্য মাইয়াকল রিসিভ করতেই বলে উঠে, ওই তুই রেডি হয়েছিস? আজ কি ওই ভাইয়ার ভয়ে যাবি না? কে বলেছে যাব না? অবশ্যই যাবেই তো। আমি রেডি। আসলে আমি এখনো বিছানায় গড়াগড়ি করছি। বহু বছরের অভ্যাস। আমি প্রতিবারই ওকে এমন বলে বলে আগে দাঁড় করিয়ে রাখি। তোকে ভালো করে চিনি, আমি নিশ্চিত তুই এখনো ঘুমাস। হারামি উঠো আর তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি।
আমি জানতাম ধরা খামু, এটা প্রায় হয়, কিন্তু একটা কথা আছে, মানুষ বদলালেও অভ্যাস বদলায় না। আমি রেডি হয়ে প্রচণ্ড দ্রুত না খেয়েই দৌড় দিছি। ভাগ্যি শাম্মু রান্নাঘরে ছিল, তা না হতে ডিবাইয়া ডিবাইয়া খাওয়াতো। আমি আসতেই দিলকে বাসার গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। রিকশা আগে থেকেই রেডি করে রেখেছে, মেয়েটা ভারী ইন্টেলিজেন্ট। আমি আর দিল্ল ভার্সিটির গেটের সামনে এসেই অবাক হলাম, ভার্সিটির গেটে দুইজন ভাইয়া দাবাং সিনেমার মতো বেল্ট নিয়ে তা ক্রমাগত ঘুরাছে। কি ভয়ঙ্কর দৃষ্ট! কিন্তু কেনামাদেরকে মারবে নাকি? পিছনে ঘুরতেই দেখলাম কিছু ছেলে দৌড়ে পালাছে। এবার বুঝতে পারলাম ওই ছেলেগুলো নিশ্চয়ই মেয়েদের ডিস্টার্ব করে, তাই এরা এমন করছিল। আমরা হাসি হাসি মুখে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতেই ছেলেগুলোর একসাথে বলে উঠে, ভা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ভা মানে কি ভাইয়ারা? তা জানতে হবে না ভা, আপনি ক্লাসে জানো আসি। আল্লাহ, কি হচ্ছে এগুলো এখন? এই ভাইয়ের মানে কি? দিল বলে উঠে। অত ভেবে কাজ নেই, চলতো এই সব আজাইরা পাবলি। আমি আর দিল ভার্সিটির ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছি। কি সুন্দর ক্যাম্পাস, যাকে বলে চোখ ধাঁধানো টাইপের। কত গাছপালা আছে, প্রকৃতির প্রেম প্রেম খেলা চলছে মনে হয়। আশেপাশে প্রেমিক প্রেমিকার ভিড়, কেউ মাঠে বসে প্রেম করছে তো কেউ দেয়াল ঘেঁষে প্রিয়সীর সাথে প্রেম আলাপ করছে। কলেজে থাকা কালীন স্যারা বলৎপ্রেম করার হলে ভার্সিটিতে গিয়ে করিসস, কিন্তু এমন কপাল প্রেম নামের বস্তুটা কিছুতেই আমার ভিতর থেকে আসে না। শুধু যে আমার ব্যাপারটা ভুল বলেছি, দিল এই সাবজেক্টে ফেলে এত প্রপোজাল পাইছি জীবনে বলার বাহিরে, কিন্তু সবগুলোই প্রপোজ করে গায়েব। মনে হয় কেউ কঠিনভাবে প্রতিজ্ঞা করেছে আমাকে প্রেম করতে দিবে না। আহোহো, কি কষ্ট! সকাল সকাল ক্যান্টিনে বসে থাকার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কি আর করার, কপাল সবই কপাল। একটা ভাইয়া বলেছে কেউ অতি গুরুত্বের সাথে আমাকে এখানে আসতে বলেছে, কিন্তু আসল কথা হলো আমি তো নতুন, তবে কে এভাবে আমাকে ইনভাইট করে ক্যান্টিনে আসতে বলবে? অসহ্যকর। আমি আর দিল একটা টেবিলে বসে আছি, হঠাৎ ঘূর্ণিঝড় গতিতে একটা ছেলে এসে টেবিলের কোণার চেয়ারে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠে, সরি ভাই, একটু দেরি হয়ে গেছে, ভাইকে বলবেন না? তা না হলে কপালে শনি আছে। আর আমার নাম নিলয়। আপনি শর্ট করে নিল ডাকতে পারেন। এগুলো আপনার খাবার আর এগুলো ওষুধ, সাথে পানির বোতল। বোতলটা কিন্তু ভাইয়ের, উনি বাসা থেকে নিয়ে এসেছে, আপনাকে বলেছে বাহিরের পানি পান না করতে। আর ও কি যেন বলেছে, দাঁড়ান ভা মনে করে নিও। মনে পড়েছে, ভাই বলেছে এগুলো কিছু যদি নষ্ট করেন বা ফেলে দেন তবে আপনার কপালে নাকি ঘূর্ণায়মান গতিতে ঘূর্ণিঝড় আছে। সো ভা, ভালোই ভালোই খেয়ে নিনো আসি। আমি তো হাবার মতো তাকিয়ে আছি। ছেলেটা যে দিক দিয়ে এসেছে সে দিক দিয়েই এক বিশাল দৌড়। কি হলামি এখন? এই বিচ্ছিরি ওষুধ খাবো না, ওয়াকক্কোনা কিছুতেই খাবো না। নিজেই কামড়ে অসুস্থ করেছে, এখন ওষুধ খাওয়াতে আসছে। যে দোষ করেছে তাকেই তো শাস্তি পেতে হয়, তবে আমার বেলায় কেন উল্টা? ভাই দিল্ল, এই আজমান ভাইয়া এখানে কেন এবং কিভাবে এসেছে একটু বলবি? আমি চিৎকার করে বলে উঠি। দেখ, আজমান ভাইয়ার বাবা কিন্তু দেশের সেরা বিজন্যাস ম্যান, সো উনিও কিন্তু বিজন্যাস করবে, তাহলে তো ওনাকে এগুলো সম্পর্কে জানতে হবে। তাই মনে হয় আইবিএতে কোর্স করতে এসেছে, আর উনি তো সচিবের ছেলে, তাই ভর্তি হওয়া কোনো বড় ব্যাপার না। এই সামান্য ব্যাপারটা তোর মাথায় কেন ঢুকছে না? উনি যে একটা গাধা এটার প্রমাণ হচ্ছে। এটারে যদি বিজন্যাস ম্যানই হওয়ার থাকে তবে কে বলেছে বুয়েটে পড়তেকচু আগে জানলে এখানে ভর্তি হতাম না। এখন এই ঔষধের কি হবে? আমার প্রচুর কান্না পাচ্ছে, যা আমার পছন্দ না। তাই কেন আমার সাথে হয়? খাবারগুলো প্রচণ্ড বিদঘুটে, ফলমূল, কেক, জুস, স্যান্ডউইচ, এত এত পুষ্টি আমি কই রাখি? খাবো না দেখি কি হয়। আমি প্যাকেটগুলো সরিয়ে রাখতেই একটা ছোট ছেলে এসে হাজির হয়। ছেলেটা ক্যান্টিনে কাজ করে। ছেলেটার হাতে একটা ট্রে, তার উপরে খুব সুন্দর একটা সাদা গোলাপ, সাথে একটা কাগজ ভাঁজ করা। ছেলেটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ট্রেটা রেখে চলে যায়। আমি আর দিল নিজেদের দিকে কিছুক্ষণ চাওয়াচাই করে কাগজটা ভাঁজ থেকে খুলতে শুরু করি, তারপর পড়া ধরি।
আয়ু যদি টেবিলের খাবার প্যাকেট প্লাসস ওষুধের প্যাকেট খালি না হয় তবে তোমার কপালে কি আছে? আই ডোন্ট নো বট আই আলসো নো দ্যাট ইউ নো দ্যাট বেটার ফর মিয়ানটিকে ধোকা দিয়ে বাসা থেকে চোরের মতো বেরিয়ে এসেছ আর আমার দেওয়া খাবারও খাওনি। যদি ওনাকে এটা বলি তবে কি হবে? ইউ নো দ্যাট বেটার আর আইসক্রিম আছে তোমার জন্যে, ওটা গিফট। এবার বিড়াল ছানার মতো কাচুমাচু না করে খাও। এই লোকটাকে তো আমি খুন করমুকচু, এখন যদি না খাই নিশ্চিত আম্মুর কাছে বলে দিবে। আর বিনিময়ে আমি কিছু ঝাড়ি খাবামি খাওয়া শুরু করলাম, বাট বেশিরভাগ দিলের মুখে ঢুকিয়ে দিলাম। কিন্তু ওষুধটা খেতে 12টা বেজে গেছে, একদম গলায় বেজে গেছে। ঈশ্বর, কি যে ব্যথা! গলাটাসব ওই আসাবার জন্যে হইছে দিলের অনেক দিনের ইচ্ছে। আসাবার মানে জানবে আজকে এই শর্তের বিনিময়ে ও আমাকে খাবার খেতে স্পেশালভাবে সাহায্য করেছে, আজকে তাকে বলতেই হবে যে কোনো মূল্যে। বল আসাবার মনে। সব খাওয়া শেষেবার বলার পালা, বল। দাঁড়া, আমি উকি ঝুঁকি দিয়ে চারিপাশ দেখে বলে উঠে, আজমান সাদা বান্দরহি। হি দিল হতবাক হয়ে তাকিয়ে আছে, সে ভাবতেও পারেনি আমি এমন একটা কথা বলবো। কিন্তু কি আর করার আছে, ওনার জন্যে এটাই বেস্ট। নামাবুল একটাই নামে তো আমি ওনার সামনেই ওনারে বকি, বাট বেচারা বুঝতে পারে না। হি হি কেউ একজন বলেছে একজন পুরুষ কেম তা জানতে হলে তার বউকে জিজ্ঞেস করতে, কারণ বউয়ের চাইতে নাকি ভালোভাবে আর কেউ সঠিক ইনফরমেশন দিতে পারবে না। কিন্তু আমি বলবাওমান ভাইয়ার সম্পর্কে জানতে হলে আমাকে জিজ্ঞেস করেননি যে কি তা আমার চাইতে ভালো ওনার বউও জানবে। নাফাজিলল্য ছেলে একটা। ক্লাস শেষ, আজকে তেমন ক্লাসস হয়নি। নবীন বরণ নিয়ে আলোচনা হয়েছে। কিছু দিন পরেই নবীন বরণ। মাঠে সবাই গোল হয়ে কারো গান শুনছে। দূর থেকে গায়কের গলা চিনা যাচ্ছে না, কিন্তু কি আর করার, আমরা একটু এগিয়ে গিয়ে শুনতাই বুঝতে পেরেছি আজমার ভাইয়ার গলা। ওনার বেস্ট কিছু গুণের মধ্যে এটা অন্যতম, ওনার গলার ভয়েস সেই লেভেলের সুন্দর। গানটাও সুন্দর, হাম সাফার শুনেই মনে হচ্ছে প্রিয়তমার জন্যে মন উজাড় করে গাইছে। তার গান বেশিক্ষণ শুনতে পারলাম না, তার আগেই কিছু আপু টানতে টানতে আমাদেরকে একদম খোলামেলা জায়গায় নিয়ে এসেছে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আপুগুলোর মধ্যে একজন বলে উঠো, তুমি কি আজমান ভাইয়ের গার্লফ্রেন্ড? আশ্চর্য, আমি কেন তার গার্লফ্রেন্ড হবামি? তকে বলে উঠি, আমি ওনার গার্লফ্রেন্ড না আপু। না হলেই ভালো, ও শুধু আমার। এই তার মানে কি? ও আমার। পাশের একজন বলে উঠে, এই ও কি তোদেরকে বলেছে তোদের? ও তো আমার। আমি তো তোদের কারোকেই ওকে দিইনি, তবে তোদের কি করে হল্ল? আল্লাহ, এই মেয়েগুলো পাগল নাকি? আমি চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে দিলের হাত ধরে এক দৌড়। মেয়েগুলো একজনের সাথে আর একজন চুল ছিঁড়াছিঁড়ি টাইপের অবস্থা। একজনের জন্যে এত এত মেয়ে পাগল, ভাবা যায়? কি ভয়ঙ্কর ব্যাপার! ওনার জন্যে শুধু ভার্সিটি কেন, স্কুল কলেজের মেয়েরাও পাগল ছিল। আমাকে একদিন আমার স্কুলে দিয়ে এসেছিল, কম করে হলেও 2025টা মেয়ে আমাকে লাভ লেটার ধরিয়ে দিয়েছে ওনাকে দেওয়ার জন্যে। আমি যখন ওনার হাতে চিঠিগুলো দিলাম, উনি সব একসাথে আগুনে পুড়িয়ে দিয়ে বলেছিলেন ও তার বউ থাকতে অন্যের লাভ লেটার সে পড়বে না। তার বউ যখন বড় হবে তখন নাকি তাকে লাভ লেটার লিখবে, আর তা উনি মনের মাধুরী মিশিয়ে পড়বে। যত সব! ওই বউ আর আমার চোখে পড়ল না। না ভুল বললাম, ওনার বউ তো সামনে ওনাকে জাপতে আছে। এই মেয়ে এখানেও হাজির, আল্লাহ মাফ করো। এই যে কি ভয়ঙ্কর বস্তু, না শুনলে জানা যাবে না। এই মেয়ে আজমান ভাইয়া বলতে অজ্ঞান। আমার সামনে দাঁড়িয়ে আছে আজমান ভাই, আর তাকে জাপটে ধরে আছে ঝুলন্ত ডঙ্গি মানে মালিহা। এই মেয়েটা আজমান ভাইয়ের ফুপাতো বোন। আজমান ভাইয়া যেখানে এই মেয়েও সেখানে। তবে ও আগে থেকেই এখানে পড়ে শুনেছি। বয়সে আমার 4 বছরের বড়। কিন্তু কোনো এক ভয়ঙ্কর কারণ এসে আমাকে প্রচণ্ডভাবে অপছন্দ করে, এক কথায় সি হেটস মিছট থেকেই সে আমাকে অপছন্দ করে একবার আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মাথা পাটিয়ে দিয়েছিল। আমি তখন 6 বছরের শিশু।
তার বিনিময়ে আজমান ভাইয়াও ওকে ধাক্কা মেরে মাথা পাঠিয়েছিলেন। হি হি। আজমান ভাইয়া যখনই এই ঝুলন্ত ডঙ্গিরে শায়েস্তা করত তখন আমার ওনাকে সেই লাগত। এই ঝুলন্ত ডঙ্গি যখনই আমাকে ব্যথা দিত আজমান ভাইয়াও ওকে ব্যথা দিয়ে তা শোধবোধ করে দিত। এই একটা কারণে উনি মাঝে মাঝে আমার প্রিয় জায়গাগুলোতে থাকে। আজমান ভাইয়া মালিহা আপুকে এক টানে সরিয়ে দিলেন। কি অদ্ভুত কাণ্ড ভাবা যায়। উনি এক পা করে আমার দিকে কেন আগাচ্ছে, ভয় তো আমার গলাটা শুকিয়ে যায়। আল্লাহ বাঁচাও, থাপ্পড় দিবে না তো? আমি ভয় জর্জর হয়ে দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে। উনি মুচকি হাসছে। এত হাসি পাচ্ছে কেন কে জানে, কিন্তু আমার এখন ভয় দৌড়ে পালাতে ইচ্ছে করছে। আচ্ছা, উনি কি দেখেছে আমি যে দিলকে খাবারগুলো খাইয়েছি, নাকি ওনাকে দেওয়া সেই নাম শুনে ফেলেছে? এমন কিছু হলে আমার রেহাই নেই। উনি এবার আমার সামনে বরাবর এসে আমাকে বলে উঠে, খাবার খেতে এত চালাকি অ্যাপ্লাই করা কে শিখিয়েছে তোমায়? আয়ু কিভাবে পার? তুমি যে কি তা আমি জানি। চল বাসায় দিয়ে আসি। তুমি অসুস্থ, এখন ভার্সিটি না আসলেও চলবে। এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি কি বান্দর নাকি যে খামছে দিব? ভ্রু নাচিয়ে বলে উঠে, আমি বেচারি ভালোভাবে ফেসে গেছি। উনি সব শুনে ফেলেছে, এখন কি হবে আল্লাহ। ওই আজমান, এই তোর সেই পরী? কথাটা পিছন থেকে এসেছে। আমি তোরাত করে তাকাতেই শিহরিত, ভাইয়া এখানে কেন? আর কি যাতা বলছে? আমি প্রচণ্ড বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে আছি তার দিকে। ভাইয়া এবার আমাদের সামনে এসে বলে উঠে, তুমি তো সত্যিই পরীর মত। লিটল পরী তো কিউটি। কেমন আছাও? মান ঠিকই বলেছে, তুমি কিন্তু হুর পরীর মতো গলমুসস টাইপের। ভাইয়া এগুলো কেমন কথা? তুমি এভাবে কথা বলছো কেন? আর আমাকে তুমি কেন বলছো? আশ্চর্য তো। রাগী চোখে তাকিয়ে বলে উঠে, আয়ু, ওর নাম সারফারাজ, আমার বন্ধু। দেখতে আজিম ভাইয়ের মত। পৃথিবীতে একরকমের 7 জন মানুষ হয়, এটা তুমি জানো না? এটাই তার প্রমাণ। আমি এখনো তাকিয়ে আছি, বিশ্বাসই হচ্ছে না এটা আজিম ভাইয়া না। কত মিল দুজনের চেহারায়, এতটা বুঝি মিলে? না, এমন তো হওয়ার কথা না। আমি বুঝতে পারছি উনি আনিজি ফিল করছে, কিন্তু আমার তো চোখই সরছে না। আজমান ভাইয়ার দিকে না তাকিয়েই বুঝতে পারছি উনি প্রচণ্ড বিরক্ত আমার এমন পালকবিহীন তাকান্তে। কিন্তু আমি কি করব? এখনো বিশ্বাস হচ্ছে না উনি আমার ভাই আজিম না। পৃথিবীর সব অদ্ভুত কাণ্ড আমার সাথেই হতে হয় নাকি আজীব? আমি উষ্ণতার জোয়ারে ভাসছি। হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে আমার। মনে হচ্ছে কেউ তার উষ্ণ হৃদয় আমাকে জায়গা দিয়েছে, সাথে তার ধাক ধাক সাউন্ড শোনার একমায় অধিকার। কিন্তু চোখ খুলতেই ইচ্ছে করছে না। ভালোই লাগছে, অন্যরকম এক ফিলিংস আমার। যত দূর মনে আছে আমি ভার্সিটির গেট দিয়ে বের হতেই আজমান ভাইয়া আমাকে টেনে তার গাড়িতে বসিয়ে দিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। খুব ঘুম পাছিলল, বাকিটা জানা নেই, কিন্তু এখন মনে হচ্ছে কোনো নিরাপদ স্থানেই আছি। চোখ না খুলে বুঝব কিভাবে? কিন্তু চোখ খুলতেও ইচ্ছে করছে না। আমি মিটিমিটি করে চোখ খুলতেই একটি সাদা গলা দেখতে পাচ্ছি। বিস্মিত ভাব নিয়ে একটু উপরে তাকাতেই আবাক আজমান ভাইয়া মনের সুখে সিটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে, আর আমি তার বুকের সাথে লেগে আছি। তার একটা হাত আমার মাথা চেপে আছে তার বুকের সাথে লাগিয়ে, আর একটা আমার কোমর জড়িয়ে। কি ভয়ঙ্কর দৃশ্য ভাবা যায়। আমি তাকিয়ে আছি আজমান ভাইয়ার ঘুমন্ত মুখের দিকে। কি আরামছে ঘুমাচ্ছে গাড়ির সিটে বসে। এমন আরামের ঘুম আসা মোটেও সহজ কথা না। আমাকে উনি একদম নাদুস নুদুস বাচ্চার মতো জড়িয়ে আছে। পৃথিবীতে বাবা আর ভাইয়া বাদে এই একটা লোক আমাকে এভাবে ধরলেও আমার খারাপ লাগে না, কিন্তু কেন তা জানা নেই। মনে হয় তার সাথে আমার সম্পর্কটা জন্ম থেকে যা অতীব মাত্রায় পবিয়ে। আসলে আমাদের কি সম্পর্ক একের সাথে অপরের আমার জানা নেই, তবে তা বহু গভীর। আমি তো কখনোই সে সম্পর্কে জানার জন্যে অনুসন্ধান করিনি। আসলে কি করা প্রয়োজন জানি না।
আমি গভীর মনোযোগ দিয়ে ওনাকে দেখছি, তার এই ঘুমন্ত মুখ আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করছে। কি সুন্দর করে সে ঘুমাচ্ছে, আর তার লাল লাল ঠোঁট জোড়া হালকা প্রসারিত হয়ে আছে, গালগুলো লাল হয়ে আছে। মনটা আমারও হয় যখন রোদে যাই, লজ্জা পাই বা অনেক ভয় পাই, কিন্তু আজমান ভাইয়ার কেন এমন হচ্ছে? সে তো এখন এই তিনটার একটাও ফিল করছে না। ঘুমের মানুষই প্রকৃত সুন্দর, শুনেছি, আসলেই কি তাই? এখন তো মনে হচ্ছে তাই। আমি একদৃষ্টিতে এই সুন্দর পুরুষকে পর্যবেক্ষণ করছি। আমার কি এটা করা উচিত? না তো, এটা তো একান্ত তার বউয়ের অধিকার। তবে কেন সে এই বুকে আমাকে জায়গা দিয়েছে জানি না। পৃথিবী বড়ই বিচিয়ে, এর বেশিরভাগ জিনিসই অজানা। আমি এবার তার থেকে চোখ সরিয়ে আবার তার বুক ঘেঁষে মাথাটা এলিয়ে দিতেই একটা কণ্ঠ ভেসে আসে কানে। এত তাড়াতাড়ি পর্যবেক্ষণ শেষ? আমি তো ভেবেছি আজ তুমি আমাকে নিয়ে একটা বই নিশ্চিত লিখবে, কিন্তু তুমি এত অল্প সময় আমাকে নিয়ে পর্যবেক্ষণ করলে যে। তবে তো তুমি লিখতে পারবে না। আমি যে বড় রহস্যময়ী, ঠোঁটের কোণে রহস্য হাসি দিয়ে। সে যাই হোক, আসল কথা হলো তুমি আমার এমন কোমল বুকে আরামের ঘুম দিতে চাও, তাই তো? তার এমন কথা শুনে আমি প্রচুর লজ্জা নিয়ে চট করে পাশের সিটে চলে যাই। উনি হাসে, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশের দরজাটাও খুলে আমাকে বেরিয়ে আসতে বলে। আমিও আসি। উনি রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল। আমি অবাক হয়ে আশপাশ দেখছি। দুপাশে সবুজ গাছপালা, সামনে কিছু দোকান, আর তেমন কিছু নেই। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশে মেঘের খেলা, তারা আগাম জানাচ্ছে এখনই ঝুম বৃষ্টি নামবে। পরিবেশটা কেমন যেন থমথমে। আর এই পরিবেশে উনি গাড়ি কেন থামিয়েছে কে জানে। উনি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠে, নিজের জিনিস কেউ নিজে চুরি করে না। ডোন্ট ওয়ারি, চা খাবে? ও তুমি তো চা খাও না, আমি বরং খাব। তুমি দেখবে। আমরা কি চা খেতে এসেছি? না, গল্প করতে, একটু ঘুরতে, একটু অনুভূতি আদান প্রদান করতে, আর একটু থাক পরে ভয় নেই, নিজের জিনিস কেউ চুরি করে না। জানো তো, এভাবে তাকাবে না, কেমন জানি লাগে, মন আদর আদর। হা, দাঁড়াও, চা নিয়ে আসি। আপনি তো কখনো আমার সাথে গল্প করতেন না, তবে আজ কেন? ভ্রু কুঁচকে বলে উঠি, তখন তো ছোট ছিলে, আমার গল্প তোমাকে ভাবাত না, কিন্তু এখন আমার গল্পগুলো তোমার মনে অনুভূতি জাগাবে। যে অনুভূতি শুধু আমাকে ঘিরে হবে, শুধুই আমি। চলে গেলাজীব সব কাজ কারবার। ওনার প্রতি আমার অনুভূতি দিয়ে কি করবে উনি? কি সুন্দর কথা বলে উনি, আগে তেমন বলত না। সব সময় কেমন যেন রাগী রাগী থাকত, আর ধমক দিত, কিন্তু এখন কেমন জানি করে বলে। কেমন মাতালতা তার ভাষায়। আমি তো কখনো মদ খাইনি, তবে মনে হয় মদের মাদকতা এটার চাইতেও কম। কথা দিয়ে ঘায়েল করছে নাকি? আমি কি তার প্রেমে পড়ছি? কিন্তু এমনটা হওয়া উচিত না। প্রেম বড্ড আজব রোগ, আমি শুনেছি হলে নাকি খাওয়া দাওয়া এমনকি কিছুই করতে ইচ্ছে করে না। এমন ভয়ঙ্কর রোগে না পড়াই ভালো। তার উপর এই ব্যক্তির মতো সুন্দর মানুষের প্রেমেত পড়ারই প্রয়োজন নেই। সুন্দর মানুষে ঘাপলা থাকে, সুন্দর মানুষ ভয়ঙ্কর যন্ত্রণার হয়। এদের ভালোবাসা মানে কষ্ট আর কষ্ট। হায়াত ভুলবি না, চাঁদেও দাগ থাকে, তাই নাকি? কিন্তু সব তো এক না। চা নিয়ে কখন এলেন? যখন তুমি ভাবনায় বিভোর ছিলে। তুমি জান কৃষ্ণচূড়াও কিন্তু সুন্দর, তার সৌন্দর্যে কিন্তু ঘাপলা নেই। দেখ সে কত ভালোবাসে তার রঙকে, সে কিন্তু নিজের সাথে বা নিজের গাছের সাথে প্রতারণা করে না, এমনকি জমিনের সাথেও করে না। সে বাকি ফুলের থেকে বহু গুণ আলাদা। সে তার রং ধরে রেখে নিজেকে সাজায়, সাথে আবার গাছকেও, আর জমিন যে কিনা তার জন্মস্থান তাকেও কিন্তু সে ভুলে না। আপন রং দিয়ে সে সবাইকে সাজায়।
এর জন্যেই তো এই ফুল তোমার সবচাইতে প্রিয়, তাই না? আর চাঁদ, সে কিন্তু নিজের দাগ নিয়ে মোটেও ভাবে না। তার মন কিন্তু বিশাল। তাই তো তোমাকে আমাকে সারা পৃথিবীকে নিজের রূপ, আলো, রং দিয়ে সজ্জিত করে। এটাই তার সৌন্দর্য। এখানে কিন্তু বিন্দু মায় দাগ নেই। তাই এটা ভুল ধারণা যে সৌন্দর্যে ঘাপলা বা দাগ থাকে। আপনি কি মনের কথা শুনতে পান নাকি? অবাক হয়ে। সবার না। যাকে দিয়েছি তার শুধু। মানে একজন নিজের মনকে আর একজনের কাছে দিয়ে দিয়েছে। এখন দুটি মন একসাথে থাকে। তাহলে এক মন যদি কিছু ভাবে তবে আর এক মন তা শুনবে, এটাই স্বাভাবিক নয় কি? এত ভাবতে হবে না। এটা নেও আর চল, হাতের আইসক্রিমগুলো বাড়িয়ে দিয়ে। একটা হলেই তো চলতো, দুইটা কেন? আর আমরা কথায় যাব? তুমি খুব সেলফিশ, তা না হলে শুধু নিজের কথা কেন ভাব? আমি আছি, দেখছ না? একটা তোমার আর একটা আমার। বৃষ্টিতে ভিজে আইসক্রিম খেতে মজা, তুমি তো বলেছিলে, মনে নেই? ওটাই আজ অ্যাপ্লাই করবার আমরা এখন প্রেম করব। হোয়াট? এই একদম এমন চিৎকার করবে না। আমি তো এমনই বলছিলাম। চল, আজ 3 বছর পরে আমরা একসাথে কাটাবো। সো হাট। আমি হাবার মতো তাকিয়ে আছি। আচ্ছা, উনি কি আমার কৃষ্ণচূড়ার সিক্রেটও জানে? আল্লাহ, না জানাই ভালো। ওনার হাতে একটা মাটির চায়ের কাপ আর গায়ে জ্যাকেট। এই গরমেও উনি জ্যাকেট পরে। জ্যাকেট ওনার খুব প্রিয়। আন্টি বলেছে তার 2 আলমারিতে শুধু জ্যাকেট আর জ্যাকেট। পৃথিবী যেমন অদ্ভুত, তার মানুষগুলো আরও অদ্ভুত। উনি হাঁটছে। তার দৃষ্টি শূন্যে ভাসছে। বাম হাতে আমার ডান হাতটা আবদ্ধ করে রেখেছে। একবার চায়ের কাপে চুমুক দেয় তো একবার সামনে তাকায়। হঠাৎ ঝুম বৃষ্টি হচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এতে ওনার কোনো নড়চড় নেই। রাস্তায় তেমন মানুষ ছিল না। যা একটু ছিল তারাও ছুটাছুটি করছে। মুহূর্তে পিছালা রাস্তাটার রংটাও বদলে গেছে। চারপাশ বৃষ্টির ঝাপটানিতে ঝাপসা হয়ে গেছে। রিনি রিনি বাতাস হচ্ছে। আমার ওড়নাটা উড়াউড়ি করছে। হেজাবও বাতাসে দুলছে। ওড়নাটা ওনার মুখের উপরে পড়ছে। আমি বারবার তা টেনে আনছি আর উনি হাসছে। আশ্চর্য, ধূসর রঙের জামাটা ভিজে একাকার অবস্থা। বৃষ্টি নিজের আপন রঙে আমাদের রাঙাচ্ছে। আমরাও রঙিন হচ্ছি। দুজনেই ভিজে একাকার। কিন্তু এতেও তার আই ডোন্ট কেয়ার টাইপের ভাব। তাকে দেখে মনে হচ্ছে এটা তার জীবনের সেরা সময় চলছে। আমি তাকিয়ে আছি তার দিকে। বৃষ্টির ফোঁটাগুলো তাকে ছুঁয়ে যাচ্ছে। চুলগুলোতে মনে হচ্ছে শিশির কণা আটকা পড়ে আছে। তারা আপ্রাণ ছুটছে মুক্তির জন্যে। মাঝে মাঝে কেউ লাফিয়ে পড়ছে তার চোখ বেয়ে। হাতের চাটা এখনো সে খাচ্ছে। চায়ের কাপে বৃষ্টির প্রতিটি বিন্দু আলিঙ্গন করছে। আর উনি বেশ আয়েসে কাপে চুমুক দিয়ে তাদের স্বাগতম জানাচ্ছে। আমার মনে হচ্ছে বৃষ্টির পানিতে চায়ের রঙও খানিকটা পরিবর্তন হয়েছে। তবুও সে চাটা খাচ্ছে। ঈশ্বর, কি সুন্দর লাগছে তাকে। ভার্সিটির মেয়েরা ওনাকে এভাবে দেখলে আজ পাগলই হয়ে যেত। আমি কাউকে পাগল করতে চাই না, শুধু একজনকে নিজের করে চাই। সে হলেই চলবে, আর কিছু লাগবে না। উনি নিজের প্রিয় জ্যাকেটা আমার গায়ে জোড়াতে জোড়াতে বলে উঠে, কত যত্নে আমার গায়ে উনি জ্যাকেটা জড়িয়েছে। ঈশ্বরকে মন কেমন জানি লাগছে, এক বলতে না পারা ফিলিংস ওপসাচ্ছা। উনি কি কারো প্রেমে পড়েছে? হতেই পারে, তবে কার? ভার্সিটির কোনো সুন্দরী মেয়ের নাকি ওই মালিহার? জিজ্ঞেস করি। যেই ভাবা সেই কাজ। আপনি কি কারো প্রেমে পড়েছেন? আমার কথায় উনি তোরাত করে আমার দিকে তাকায়। তারপর আবার সামনে তাকিয়ে হালকা হেসে বলে উঠে, হুম, পড়েছি তো। কার?
সে এক পরিসাদা তোয়ালে পেঁচিয়ে লাল টুকটুকে পরিশস প্রথম দেখাই শেষ হয়েছি। ছি, আপনি তোয়ালে পরা মেয়েদেরকে দেখেছেন? আমার কথায় উনি হুহা করে হেসে উঠে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি কিন্তু কখনো এমন হুহা করে হাসে না। তবে আজ ওনার কি হয়েছে? সব অদ্ভুত অদ্ভুত কাজ করছে। আমি চোখ ফালাফালা করে তাকিয়ে আছি। এই দৃশ্য মিস করা উচিত না। মোবাইল গাড়িতে রেখে এসেছি, তা না হলে সবাইকে আমার দেখা অষ্টম আবিষ্কার দেখাতাম। ছেলেদের হাসলে কি এতটাই সুন্দর লাগে? কই ভাইয়াকে তো এত সুন্দর লাগে না। উল্টা ওর ভয়ঙ্কর হাসিতে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু ভাইয়ার হাসিও সুন্দর, তবে এত না। আমাকে এভাবে হা করে থাকতে দেখে বলে উঠে, হ্যাঁ দেখেছি। তাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে। তাই দেখেছি। জানো, ও দেখতে লাল টুকটুকে ছিল। মনে হচ্ছিল সাদার মাঝে এক লাল কৃষ্ণচূড়া, যে নিজের সাথে সাথে আমাকে রাঙ্গাতে এসেছে। ও যখন ওর ডান হাতের 3টা আঙ্গুল মুখে পুরে দিয়েছিল, কি মায়াবিনী লাগছিল আমি তা এই জন্মে বুঝাতে পারব না। মৃত্যুর পরে যদি জান্নাত পাই তবে আল্লাহকে বলবো আবার একবার সরাসরি দেখাতে, আবার একবার তার মায় নিজেকে হারাতে। সে বারবার মুখে হাত দিচ্ছিল আর হামি তুলছিল। ঈশ্বর, কি কিউট লাগছিল। পুরাই কিউটের ডিব্বা। কিন্তু দুঃখের বিষয়, সে তখন একবারও নিজের গহীন কালো চোখে লাকাল না। শুধু ঘন পাপড়িগুলো কুঁচকে চোখ বুঝেছিলল। আহারে, খুব কষ্ট লেগেছিল বুঝি। খুব। এটা একদম ভালো করেনি সে। মোটেও না। ভুল করেছে, তাই না? হুম করেছে, তো তাকে শাস্তি দেওয়া উচিত খুব বেশি, তাই না? আপনি কি তাকে ভালোবাসেন? কতখানি বলতে পারবো না, কিন্তু বড্ড বেশি। খুব বেশি। উনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে। আমার অবুঝ মনের মনে হচ্ছে আমাকেই বলছে, ঈশ্বর কত লাকি সে, যাকে উনি এত ভালোবাসে। ভালোবাসলে তাকে শাস্তি কিভাবে দিবেন? ভালোবাসায় শাস্তির জায়গা নেই আছে, শুধু ভালোবাসারও তাকে শাস্তি দিলে তা আপনার হৃদয় ভাঙ্গাচুর হবে। ব্যাপারটা কি ঠিক হবে? আমার কথা শুনে উনি অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখ জোড়া চকচক করছে। উনি হয়তো ভাবতেই পারেনি আমি এমন কিছু বলবো। সে তার চোখ জোড়া সরিয়ে আবার হেসে উঠে আমার হাতটা আরো শক্ত করে জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। আর বলে উঠে, কখনো কষ্ট দেব না, প্রমিস। তুমি বড় হয়ে গেছ, খুব বড়। আমি ওনাকে দেখে দেখে হাঁটছি। তার ভালোবাসার কথা শুনে আমার নিজেকে ওই মেয়ের জায়গায় ভাবতে ইচ্ছে করছে। কি অনুভূতি নিয়েই না সে বলেছে ওই মেয়ের কথা। তার চোখমুখ কেমন চকচক করছিল, মনে হচ্ছে মেয়েটা তার সামনেই আছে। কেন যেন আমার চিনচিন ব্যথা হচ্ছে। মন বারবার বলছে, কেন তুই হলি না ওর জায়গায়? কিন্তু কিছু করার নেই। আমারটা তো নতুন অনুভূতি, যা কিছুদিন পরেই গায়েব হয়ে যাবে। কিন্তু তারটা মনে হয় খুব গভীর। তাই তো এভাবে বলেছে। কিছু অনুভূতি তুষারের মতো হয়, এদের ধরতে গেলেই পানিতে পরিণত হয়। আমারটা না হয় তেমনি। আমি আবার হাঁটায় মনোযোগ দিলাম। একটা বাচ্চা মেয়ে ভিজে চুপচুপ হয়ে কলাপাতা নিয়ে আসছে। কালো বর্ণের মেয়ে। কি মায়া তার চোখে। গায়ে ছিঁড়া জামা। কারো হাজার জামা হয় আর কারো একটাও থাকে না। কি কষ্ট না? আল্লাহ সবাইকে কেন সমান সম্পদশালী করলেন না? তিনিই ভালো জানে। কালো মেয়েদের আমার দারুণ লাগে। এদের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, একদম সাদা গোলাপের মতো। এদের চোখে থাকে এক মায়ার পৃথিবী, চুলগুলো হয় সীমাহীন সুন্দর। এদের গহনা পরালেও আবার সুন্দর লাগে। তবে সবার চোখে না। এদের সৌন্দর্য দেখতে হলে স্পেশাল চোখ লাগে, তা হলো অন্তরের চোখ। আমার নেই, তবুও ভালো লাগে। সাদারা শুধু গা সুন্দর, খালাতো বোন টাইপের হয়।
যেমন ইংরেজ বান্দরগুলো। মানুষ জাতি কিন্তু আবুল। তা না হলে মনের সৌন্দর্য ছেড়ে চেহারাটা কেন খুঁজে কে জানে। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের গায়ের জ্যাকেটটা তাকে পরিয়ে দিলাই, সাথে টুপিটাও মাথায় দিয়ে দিলাম। ওর কপাল ভালো, আজমান ভাইয়া আজকে টুপিযুক্ত জ্যাকেট পরেছে, উনি কিন্তু নরমালি এমন পরে না। মেয়েটা এক বিশাল হাসি দেয়। ঈশ্বর আল্লাহ, কি সুন্দর সে হাসি। সত্যিই আজ ওর হাসিতে হৃদয় ভাঙচুর হচ্ছে। আমি ওর গাল টেনে নিজেও হাসলাম। তার চোখ আইসক্রিমের দিকে একবার গেয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর সে তার চোখে সেদিকে দিল না। আমি একটা আইসক্রিম দিয়ে দিলাম। মেয়েটা খুশিতে আইসক্রিম নিয়ে জ্যাকেটার ভিতরে ঢুকিয়ে নিল, যাতে না ভিজে। আমি আবার হাসলাম। তারপর উঠে দাঁড়ালাম। বাচ্চাটা টাটা দিয়ে চলে গেছে। আমি এবার আজমান ভাইয়ার দিকে তাকিয়ে ঢোক গিললাম। আমি তাকে না বলে তার জ্যাকেট দিয়ে দিলাম। এখন কি হবে? ওনার দিকে তাকাতে উনি এক অদ্ভুত হাসি হাসল, যাতে রহস্য রয়েছে। উনি নিজের হাতের কাপটা এক সাইডে ছুঁড়ে দিল। তারপর নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আমার মাথা চাপিয়ে ধরে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি বলে উঠে, ঠান্ডা লাগবে মাথায় পানি পড়লে। যদিও হালকা পাতলা পানি ঢুকেছে, তবুও একটু হলেও রুমাল পানি শুষে নিবে। ভালো মানের রুমাল শোষণ ক্ষমতা বেশি। আর জ্যাকেট দিয়েছ তো কি হয়েছে, আমরাই তুমি মিলে আমরা আইসক্রিম তোমার খাও। হেসে হেসে আমি তাকিয়ে আছি। এত যত্ন কি সে তার ভালোবাসাকে করে? জানি না, জানার দরকারও নেই। এমনই তো ভালো আছি আমি, আইসক্রিম খাচ্ছি। ওনার এক হাত আমার মাথায় আর এক হাতে আমার একটা হাত আবদ্ধ করে রেখেছে। নিজেকে কেমন যেন ওনার প্রেমিকা প্রেমিকা লাগছে। ছি, কি সব ভাবছি। আমার প্রেমিকা হওয়ার অধিকার কারো নেই, কারণ আমি প্রেমিকায় নয় প্রিয়সীতে বিশ্বাসী, বুঝলে? আর সে প্রিয়সী আমার আছে। উনি হেসে হেসে বলে উঠে, আচ্ছা উনি সব কথাই কি শুনতে পায়? না, ততবে মাঝে মাঝে পায়। এখন থেকে মনে মনেও চিন্তা করব না। অন্যের জামাই নিয়ে এত চিন্তার কি আছে? উনি আজকে থেকে আমার ভাইয়া, শুধু ভাইয়া। চলবে।